কাল ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। তার ঠিক আগে আমরা এসেছি দক্ষিণ কলকাতা সংসদে, যা ডিকেএস নামে বিখ্যাত। সেই ক্লাবে আমরা এসেছি। যুধাজিৎ মুখোপাধ্যায়, যিনি অত্যন্ত পরিচিত একজন ক্রিকেট ব্যক্তিত্ব, এবং তার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রক্সিমিটি অত্যন্ত নিবিড়। এবং তার সঙ্গে আরো বড় কথা, তিনি জুনিয়র ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়ে নিজেকে একটি জায়গা করে নিয়েছেন। সেই যুধাজিৎ মুখার্জির কাছে আমরা এসেছি এই ম্যাচটি সম্পর্কে জানার জন্য। কালকে ফাইনাল। দারুণ একটা ফাইনাল হতে চলেছে। দুটো টিমই প্রচুর খাটাখুটি করে উঠেছে এবং একটা সময় মনে হয়েছিল দুটো টিমে কেউই ফাইনালে উঠবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে দুজনেই উঠেছে এবং কেউই কাউকে ছেড়ে দেবে না। তো এটা তো বলাই বাহুল্য। তো দেখা যাক, একটা জমজমাট খেলার জন্য অপেক্ষা করছি। অর্থাৎ জমজমাট খেলার জন্য অপেক্ষা করছেন। আমরা টস দিয়ে শুরু করব। আজকের এই পডকাস্টে আমরা যুধাজিৎকে বানাচ্ছি স্যান্টনার, অর্থাৎ নিউজিল্যান্ডের অধিনায়ক। আমি হচ্ছি সূর্যকুমার যাদব, আর টস করছি এই মুহূর্তে। টস হয়ে গেল। ধর আমি হেড দেখেছি। হেড ডেকেছেন। টেল টেল ডেকেছি আমি, অর্থাৎ সূর্যকুমার যাদবের টেল। যদি টসে জেতেন তাহলে সূর্যকুমার, যদি টসে হারেন তাহলে কি করা উচিত? সূর্যকুমার যাদবের আমার ধারণা ফিল্ডিং করলে বেটার হবে, কারণ আহমেদাবাদের পিচটা একটু স্লাগিশ দেখেছি আমরা। তবে এইবারের পিচটা বা উইকেটটা হয়তো চেঞ্জ হবে, এরকমই খবর আছে। তো রাতের দিকে একটু শিশির পড়বে, বল ব্যাটে আসবে সহজে, সেই জন্য এবং নিজের স্পিনারদের সুবিধা দেওয়ার জন্য দিনের বেলা সুবিধা, দিনের বেলা যেটা আগের দিনও বলেছিলাম তোমাকে, পিচটা একটুখানি শুকনো থাকবে। আরও বড় কথা, নিজের স্পিনারদের সুবিধা দেওয়ার থেকে বড় কথা, অন্যের স্পিনারদের সুবিধা যেন না দিতে পারি। কারণ নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক আমার মতে এই বিশ্বকাপের শ্রেষ্ঠ স্পিন অ্যাটাক। প্রত্যেকটা বোলারই দারুণ বল করছে। স্যান্টনার তো আছেই, সৌদিকে খেলালোই না, ম্যাককর্নিকে খেলালো এবং সে 1 ওভার বল করে 2 উইকেট নিয়ে নিল। তাহলে ভাবো তাদের কীরকম ডেপথ, ওদের ফিলিপস পর্যন্ত বল করতে পারে। সেই জন্য সূর্যকুমার যাদব যদি টসে জেতে, আমার মনে হয় ও চেস করবে। আমি অর্থাৎ সূর্যকুমার যাদব আজকে টসে জিতেছি। টসে জিতে ফিল্ডিং নেয় আমার পক্ষে উপযুক্ত, যুধাজিৎ বলছেন। আর যদি টসে হারেন তাহলে ফিল্ডিং অথবা ব্যাটিং কি নেবেন সেটা ডিপেন্ড করছে স্যান্টনারের ওপরে। আমরা একটু আগেই শুনলাম যে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণ বিশ্ব সেরা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখেছি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল আউট খেলে ম্যাচটা হাসিল করতে। একদম, মানে একটা অসাধারণ খেলা হয়েছে, যদি খুব একটেছে এক্সকিউজ মি, কিন্তু যারা গিয়েছিল মাঠে খুবই এনজয় করেছে। আমি বলবো একটা ট্যাকটিক্যাল ব্যাটল দেখা গেছিল ম্যাচটাতে। প্রথমে তো টস জেতার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের পকেটে ম্যাচটা প্রায় 60% চলে গেছিলো, কারণ ওরা ওদের স্পিনারদের ইডেনের ওই পিচে, একটু শুকনো হয়ে থাকা পিচে আগে ছেড়ে দেবে জানাই ছিল। কিন্তু দ্বিতীয় ওভারেই যে ওরকম করবে কেউ ভাবেনি। ম্যাককর্নি যে খুব একটা খেলেনি, আননোন কমোডিটি, কিন্তু দেখো উনি স্যান্টনার কিন্তু খুব ভালোভাবে পর্যালোচনা করেছেন, তার থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে ভালোভাবে দেখেছেন, দেখে বুঝেছেন যে দক্ষিণ আফ্রিকার লেফট হ্যান্ডার অধ্যুষিত ব্যাটিং সাইড, বিশেষ করে টপ অর্ডার। তা সেখানে যদি অফ স্পিনারকে আমরা দিয়ে দিই, তাদের একটা বিরাট সুবিধা। যদি তাই হলো, ডিকক একটা 4 মারলো, তারপরে একটুখানি স্ট্রাইক রোটেটেড না গিয়ে আবার মারতে গেলে আউট হলো। তারপরে নামলো রিকলটন, সে প্রথম বলেই মারলো, মেরে আউট হয়ে গেল, এবং সেই যে ম্যাচটা বেরোলো এবং নিউজিল্যান্ড তারপরে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিল আর কি। একদম তাই, এবং কন্ট্রোল নিয়ে নিল। শুধু তাই নয়, নিউজিল্যান্ড সেদিন ম্যাচে জিতেছে একদম যথার্থ যোগ্য দল হিসেবে। আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে দুই ক্যাপ্টেনের, যে এডিয়ান মাকরম এবং স্যান্টনার, দুজনেই ঠান্ডা মাথার ক্যাপ্টেন। তো স্ট্র্যাটেজিক্যালি একটা স্ট্র্যাটেজির লড়াই তো হয়েছিল। ঠিকই, একদমই একটা স্ট্র্যাটেজির লড়াই হয়েছিল। এবং দেখো যেটা যেটা ঘটেছে, গ্রুপ পর্বে যা ঘটেছিল ঠিক তার উল্টোটা ঘটেছে। গ্রুপ পর্বে আহমেদাবাদের মাঠে ওরা টসে জিতে ফিল্ডিং নিয়েছিল, মাকরাম। নিউজিল্যান্ড কোনোভাবে 175 করেছিল, তারপরে এরা বোধহয় 2-2.5 হয়ে বাকি থাকতে ম্যাচটা উড়িয়ে জিতে গেল। মাকরাম দারুণ খেলেছিল, 44 বলে 86 করেছিল। সেটা কিন্তু দেখার পরে বিশেষজ্ঞরা বলেছিল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউথ আফ্রিকা অনেক এগিয়ে আছে। কিন্তু টস কতটা প্রাধান্য, কতটা মাহাত্ম দেখো, ঠিক উল্টোটা হলো ইডেনে। ঠিক উল্টো জিনিসটা করলো স্যান্টনার, মানে আমি ফিল্ডিং নিলাম, স্যান্টনার ফিল্ডিং নিল, নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ওখানে ফেলে দক্ষিণ আফ্রিকা ঠিক স্ট্র্যাটেজি জয় এটা। একদম পাতা ফাঁদে এসে পা দিল। ঠিক। যদি চেষ্টা করতো ওরা, আমি আজকে বলছি 169, তো পরের দিকে তো ধুমধুমায় ব্যাট করেছে জানসেন, ওর সঙ্গে কিছুটা ব্রেভিস, কিছুটা এরা ঠাকা দিয়েছে। কিন্তু একটু যদি ওরা পেশেন্টলি খেলতো, 77 রানে 5 না হয়,
যদি একটু পেশেন্টলি খেলতো 200 রান কিন্তু পেরিয়ে যেত। 200 পেরিয়ে গেলে কিন্তু একটা লড়াই হতো। ঠিক সেটাই আমি বলছি যে দক্ষিণ আফ্রিকা কিন্তু থামতে জানে না, পাওয়ার হিটিং করে গেছে। লড়াই হয়েছে কিন্তু গতকালের সেমিফাইনালে, অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনালে 7 রানে হার জিত, এবং সেখানে ভারত নিজের অধিগত বিজয়কে উদয় করে দিয়েছেন। সঞ্জু স্যামসন সম্পর্কে তোমার রিডিং কি? অসাধারণ কামব্যাক, মানে জিমি অমরনাথকে দেখেছি আমরা কামব্যাক করতে একের পর এক, কিন্তু সঞ্জু স্যামসন নো লেস। যদি বিশ্বকাপ জেতেন উনি, তাহলে ফাইনাল ধরে 5টা ম্যাচ খেলবেন, এবং অনেকেই তাতেও হয়তো বলবে বিশ্বকাপটা সঞ্জু স্যামসন। তো এরকম ইম্প্যাক্ট আমি দেখিনি আর কোনো প্লেয়ারকে মাত্র 4টে ম্যাচের মধ্যে বিস্তার করতে। ওনার ব্যাটিং ভঙ্গিটাই কিন্তু অসাধারণ ছিল। এবং অত্যন্ত ঠান্ডা মাথার একদম একদম, মানে ব্যাটিং ভঙ্গিটা তুমি দেখো, সবসময় দলের জন্য খেলেছে। যখন ওকে গম্ভীর বলেছে যে ভাই তোমাকে এক্সপেন্ডেবল, তুমি যাবে মারতে থাকবে, ও মেরেছে। উল্টো দিকে অভিষেক রান করেছে, ও আর 14 বলে 22 কি 10 বলে 15 কি 20 একটা ক্যামিও খেলে বেরিয়ে গেছে। যে মুহূর্তে অভিষেক পড়ে গেল, ঈশান কিশন পড়ে গেল, তখন তার কাছে ইনস্ট্রাকশন গেল তোমাকে কিন্তু আজকে পুরো খেলতে হবে। সঙ্গে সঙ্গে খেলাটা পাল্টে গেল। যে সারাক্ষণ উঁচু উঁচু মারছে, সে দেখা যাচ্ছে দুর্দান্তভাবে মাটি কামড়ে গ্রাউন্ডে স্ট্রেট লাইন মারছে, মারছে, এবং ঠিক সেটাই কিন্তু ইডেনের একটা বৈশিষ্ট্য। আমরা যারা ইডেনে খেলেছি আমরা দেখেছি, ইডেন গার্ডেন্সে যদি তোমার যে গ্রাউন্ডে খেলে, মানে ইডেন বা ওয়াংখেড়ের মাঠগুলো একটু ছোট টাইপের হয়, মানে ছোট মানে অপেক্ষাকৃত ছোট অস্ট্রেলিয়া মাঠগুলোর তুলনায়, সেখানে তুমি ইজি 6 পেয়ে যেতে পারো একটা দুটো, তখন মনে হবে আরে আজকের দিনটা আমার। কিন্তু ইডেন গার্ডেন্সে গঙ্গার হাওয়া খুব ডেঞ্জারাস, সেটা হয়তো আসা বন্ধ হয়ে যাবে, কারণ শুনছি ওখানে আরো আপার টিয়ার তৈরি হবে। কিন্তু ওই গঙ্গার হাওয়াটা একটা প্রচন্ড একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়। তুমি যে শটটা মারলে 6 মারবে বলে, সেটা হাওয়ার প্রভাবেই হোক বা যেভাবেই হোক দুলতে দুলতে ফিল্ডারের হাতে চলে গেল। এটা ওই হাওয়ার জন্য একটা দারুণ সুইং হলো, বেলটা সরিয়ে দিয়ে বলটা চলে গেল। তুমি তার আগে ভাবছিলে এই রাতটা আজকে আমার, আমি আজকে রাজা, সেঞ্চুরি হবে, হঠাৎ তুমি দেখলে প্যাভিলিয়নে বসে আছো। তো ইডেন গার্ডেন্সের মাহাত্মটা জানতো সঞ্জু বলেই ও কিন্তু গ্রাউন্ডে ঝুঁকি কম নিয়ে, গ্রাউন্ডে কিন্তু স্ট্রাইক রেট তার জন্য কিন্তু কমেনি, একদম। অসাধারণ ব্যাটিং করেছে। এই যে গতকাল সেমিফাইনালে আমরা দেখলাম সঞ্জুর একটা অসাধারণ ইনিংস, 42 বলে 89 রান, এটা একটা মারাত্মক ব্যাপার, এবং সঞ্জু কিন্তু কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে। কিন্তু বেথেলের ইনিংস সম্পর্কে তুমি কি বলবে? কুল ক্যাট। অসাধারণ, মানে বেথেলের ইনিংসটা, মানে এটা সত্যি জয় ডিজার্ভ করতো। মানে 42 বলে একটা ওই সেঞ্চুরি, এবং তারপরে ওরকম ভাবে 104-এ নিয়ে গেছে, চিন্তা করা যায় না। মানে সত্যি দুঃখের যে ক্রিকেটে একজনকেই জয়লাভ করতে হয়। টাই হলো, সুপার ওভার হতো, একজনই জিততো, কিন্তু বেথেল যে জেতার মতো তো খেলেইছে, মানুষের মন জয় করে ফেলেছে বেথেল। যখন রান আউট হয়ে পড়েছিল মাটিতে, ঠিক মনে হচ্ছিল মানে সেই কর্নের চাকাটা যখন মানে মাটিটা গ্রাস করেছিল, ঠিক সেরকমই যেন পড়ে আছে, আর ওপরে ভারতীয় যোদ্ধারা জয়োল্লাস করছে। মানে মন জিতে নিয়েছে। আর কি ব্যাটিং, ক্লিন হিট, একের পর এক মেরে গেছে। যেটা সব থেকে ভালো যে ম্যাকুলামের অধীনে বা কোচিংয়ে এই যে ইংল্যান্ডের সাদা বলের দল খেলছে, তারাও কিন্তু বাস বলের মতোই খেলছে। তারা জানে, দেখো ওদের 10 অব্দি প্রায় ব্যাটসম্যান, ওভারটনের পরে তোমার যে ডসন, তারও ফার্স্ট ক্লাস ক্রিকেটে 171 রান সর্বোচ্চ। সে বিশাল মানে ভালো লেভেলের ব্যাটসম্যান, সে এ পর্যন্ত মারতে পারে। তাই তারা জানে উইকেট পড়লে পড়ুক, আমরা কিন্তু চালিয়ে যাব, এবং কনস্ট্যান্ট তারা অ্যাটাক করে গেছে। ভারতকে তো কৃতিত্ব দিতেই হবে, তারা রক্ষা করতে পেরেছে তাদের গড়। কিন্তু বেথেল যেভাবে একা আক্রমণ চালিয়ে সেই দুর্গ প্রায় ধসিয়ে দিয়েছিল, মানে একটা সময় তো মানে আমার মনে হয়েছিল, আমার যত মনে হয় 15 ওভার পরে ভারতের রান থেকে তোমার এদের রান, ইংল্যান্ডের রান 10 রান এগিয়ে গিয়েছিল। 13 নম্বর ওভার একদম সেম হলে 160, 15 নম্বর ওভারে ইংল্যান্ডের রান 10 রান এগিয়ে, এবং যখন 3 ওভার বাকি 45 রান, তখন তো ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। বেথেল, আমার দর্শকদের জানিয়ে রাখি, বেথেল কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়। একদম তিনি ওয়েস্ট ইন্ডিজে বার্বাডোসে জন্মগ্রহণ করেছিলেন। তার পরবর্তী পর্বে পড়াশোনার সূত্রে তিনি ইংল্যান্ডে আসেন এবং ইংল্যান্ড দলের হয়ে খেলতে আরম্ভ করেন। তাকে কুল ক্যাট বলে ডাকা হয় তার অসাধারণ ঠান্ডা মাথার জন্যে। এবং বেথেল সম্পর্কে গারফিল্ড সোবার্স তাকে নিয়ে এসেছিলেন ইংল্যান্ডে, এবং গারফিল্ড সোবার্স এবং বেথেল একটা অসাধারণ বন্ধনে জড়িত আছেন। ব্রায়ান লারা তার 11 বছর বয়সে বলেছিলেন যে বেথেল, তুমি আমার 11 বছর বয়সে যে ক্রিকেট তার থেকে অনেক বেশি ভালো খেলো। অতএব বেথেল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। নতুন কিছু বলবো। জেকব বেথেল একজন খেলোয়াড়। আচ্ছা, আগামীকালের ম্যাচে উইনিং টোটাল কি হতে পারে? আমি তার আগে আবার বেথেল সম্বন্ধে একটা কথা বলছি। ও কিন্তু বিশ্বের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে এই মুহূর্তে 3টে ফরম্যাটেই সেঞ্চুরি করেছে, অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে। হ্যাঁ, কালকের টোটালটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে
এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কি যে ঘটে ভেতরে, এটা সাধারণ মানুষ জানতে পারে না। খুব দুর্ভাগ্য। এবং যেটা যেটা 2023-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখা গেছিল, বা এই কয়েকদিন আগে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতের ম্যাচেও দেখা গেল, যে ভারতের থিঙ্ক ট্যাঙ্কও খুব একটা জানে না। তো যার জন্য তোমার যদি প্রপার স্পোর্টিং পিচে খেলা হয়, তাহলে 180 থেকে 200 রান দুরূহ টার্গেট। 180 থেকে 200 যুধাজিৎ আমাদের জানাচ্ছেন আজকে নো ননসেন্স বেসির পর্দায় তিনি জানালেন 180 থেকে 200, 180 থেকে 200 রান যারা করতে পারবে তারাই জয়লক্ষ্মীর প্রসাদ পেতে পারে, এরকম একটা ধারণা রয়েছে। তবে কালকের উইকেটে কি বেশি রান হওয়ার সম্ভাবনা রয়েছে, 200 বেশি? কালকের উইকেট ডিফিকাল্ট, কারণ দেখো মাঠটা খুবই বড়। নরেন্দ্র মোদী হচ্ছে পৃথিবীর স্টেডিয়াম, হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম স্টেডিয়াম, এবং ভারতবর্ষ তো বৃহত্তম বটেই। বাউন্ডারি গুলো বিরাট বড় বড়, ওখানে মেরে কালকে যেমন 34টা 6 হয়েছে, আগামীকাল তুমি দেখো 12 থেকে 15টা তো হবে আমার রেটিং অনুযায়ী। সেক্ষেত্রে মানে ওইখানে বের করা, তার বেশি রান করা আমার পক্ষে মনে হয় খুবই ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট বলছেন বেশি রান করার, এবং সব থেকে বড় কথা যে কালকে দলের খেলোয়াড়দের পারফরমেন্স কি থাকবে তার উপর নির্ভর করবে। সঞ্জু স্যামসন যে রান করে দেবেন এরকম কোনো কথা নেই, শিবম দুবে যে ভালো খেলবেন, জসপ্রীত বুমরা আমরা দেখেছি একটা অসাধারণ ইনিংস তিনি খেলবেন, আমাদের খাবারও এসে গেছে। আমরা বুঝতে পারছি যে কালকে ইংল্যান্ড এবং ভারতীয় দল গতকাল যে ভালো খাওয়া দাওয়া করে নেমেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় কথা তোমার হচ্ছে, প্রিয় চিপস এসছে। হ্যাঁ চিপস এসে গেছে, চিপস খেতে খেতে আমরা কথা বলি। একটা কথা বলতে পারি যে এই যে কালকের ম্যাচটা, কালকের ম্যাচে টস একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। ভীষণভাবে ভীষণভাবে। কারণ দেখো, যদি পিচটা তোমার যেরকম বললাম, মানে স্কাইয়ের মানে সূর্যকুমার যাদবের কাছে আগে বোলিং করাটা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে যে যাতে অন্য দল আগে বোলিংটা না করে। যদি শুকনো পিচে খেলা হয় এবং কম স্পোর্টিং পিচে খেলা হয়, মানে খেলা হয়, যেটাতে তোমার পরে চেজিংটা একটু বেটার হতে পারে। উল্টো দিক থেকে বিচার করতে গেলে দেখা যাবে যে যদি আমাদের এগেনস্টে নিউজিল্যান্ড আগে বল করতে পারে, তাহলে কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ ওরা পেয়ে যাবে। কারণ ওই শুকনো উইকেটে ওদের যে স্পিনাররা, এবং ওখানে অফ স্পিনারও আছে, যারা ম্যাককনি তো অফ স্পিনার, ফিলিপসও অফ স্পিনার আছে, তারা কিন্তু মিচেলও পার্ট টাইম অফ স্পিন করে। তারা কিন্তু চাইবে লেফট হ্যান্ডার যারা আছে আমাদের ভারতীয় টিমে, তো তুমি জানো ম্যাক্সিমাম লেফট হ্যান্ডার, তাদের বিপদে ফেলতে। সেক্ষেত্রে কিন্তু একটা, যে যতই বলুক যে এই লেভেলে ক্রিকেটে লেফট রাইট কম্বিনেশনটা কাজ করে না, কিন্তু তুমি কালকেও দেখলে গৌতম গম্ভীর ওই জন্য শিবম দুবেকে আগে নামালে সূর্যকুমার যাদবের আগে, ওই অ্যাডভান্টেজটা কিন্তু লোকেরা নিতে চাইবেই। আচ্ছা, আমরা গতকাল দেখলাম যে রোহিত শর্মা ডাগ আউটে নেমে হ্যাঁ, পরামর্শ দিচ্ছেন। সুপার কুল মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখলাম যে যখন জসপ্রীত বুমরা বল করছেন তখন তাই পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, এটা কি ভারতীয় দলের পক্ষে খুব ভালো? ভালো তো বটেই, কারণ দেখো এরা বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তারা সবসময় খুব ইন্সপায়ারিং, এবং তারা খুবই তোমার যেটাকে বলা যায় যে তাদের প্রেজেন্সটা একটা গুরুত্ব আনে। যার জন্য তুমি মনে করে দেখো, অনেক সময় সফরকারী দলগুলো যখন এরকম ফাইনাল হতো, তাদের কোনো লেজেন্ডারি ক্রিকেটারকে নিয়ে আসতো। ক্লাইভ লয়েডকে বা ভিভিয়ান রিচার্ডসকে আমরা দেখেছি তখন বড় টুর্নামেন্টে ফাইনাল খেলেছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা। এই দিক থেকে এটা খুব ভালো স্টেপ, কোনো সন্দেহ নেই। আর রোহিত তো এমন একজন মানুষ যে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে বা বাড়িয়ে দেয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা অ্যাডভান্টেজই হয়েছে। অ্যাডভান্টেজ হয়েছে নিঃসন্দেহে, কিন্তু গৌতম গম্ভীরের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ, কারণ গৌতম গম্ভীর চান না যে সিনিয়ররা বেশি দলের সঙ্গে থাকুন। এক্ষেত্রে গৌতম গম্ভীরের সে আদর্শটি খানিকটা বিচ্যুত হতে হচ্ছে। তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে গৌতম গম্ভীর একা ক্রেডিট নিতে পারবেন না। না, দেখো গৌতম গম্ভীর যেটা করেছেন সেটা অনস্বীকার্যভাবে ঠিকই, একা তো ক্রেডিট উনি নিতে পারবেন না। কারণ ওনার যে সমস্ত প্লেয়ারদের উনি জোর করে প্রায় সাইড লাইন করে দিয়েছিলেন, সঞ্জু তাদের মধ্যে একজন, তারাই আজকে তাকে বাঁচিয়ে রেখেছে। তো সেখানে দেখো ওনার যেটা আবিষ্কার বলতে দুবে, এবার দুবেকেও তুমি বলতে পারো না আবিষ্কার, কারণ দুবে নিজেকে খুঁজে পেয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংয়ে খেলতে গিয়ে, যেটা তোমার যার অনেকটা ক্রেডিট মাহি ভাই পাবেন। সেক্ষেত্রে ওনার কি ক্রেডিট, ওনার ক্রেডিট বলতে গেলে একটাই আছে আমার মনে হয়, যে কালকে ম্যাচে তুমি যদি দেখো সঞ্জু দারুণ খেলেছে, বুমরাও দারুণ বল করেছে, কিন্তু ওটার ওভারঅল টিম এফার্ট ছিল। প্রায় 7-8জন ব্যাটসম্যান এবং বোলার মিলিয়ে, যদি ধরো আজকে ঈশান কিষান এবং তিলক বর্মা ভালো খেলে দিয়েছে, হার্দিক ব্যাটে বলে করেছে,
ডুবে ব্যাটে বলে করেছে, বলে 22 রান দিলেও প্রয়োজনীয় 22 রান, 30 রান তো দেয়নি, প্লাস ওই সময় ক্যাচটার সময় ওখানে চলে গেছিল। শুধু ক্যাচ অসাধারণ নেই যে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলের 3টে ধরো ওটাকে ধরলে, হুম। মানে অপূর্ব সুন্দর ক্যাচ ধরেছে। এবং তারপরে তোমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বারবার দেখা গেছে যখন একজন কেউ ফেল করছে না, তখনই অন্য কেউ এসে সেই অভাবটাকে পূর্ণ করে কভার দিচ্ছে। আপ করছে। এই 3 গেমটাই কিন্তু গৌতম গম্ভীর এর ক্রেডিট বলতে পারো। উনি চেয়েছিলেন তারকার পথে অবসান করতে, সেটা উনি করেছেন। কিন্তু তা বলে তারকাদের গুরুত্ব কমে যায়নি, কিন্তু তারকাদের সাপোর্ট বেড়ে গেছে। এখানে আমি একটা তুলনা টানবো মেসির যে কোচ, হ্যাঁ, একদম। তার সঙ্গে। মেসি এত একা 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 করে যখন বড় টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছতো, তখন সে স্পেন্ট ফোর্স হয়ে গেছে। কিন্তু এই গত বছর 2022-এ দেখা গেল যে আরেক লিওনেল এসে, স্কালোনি, মেসিকে এমন সুন্দরভাবে প্রোটেক্ট করেছে যে মেসি শেষ ফাইনালটা 120 মিনিট খেলছে একদম তরতাজা। এবং সে তারপর পেনাল্টি কিক মেরে গোলও করছে। তার মাথায় কোনো ভূত বা কোনো ভবিষ্যতের কোনো চিন্তা চাপ নেই। নেই, কোনো চাপ নেই। সে জানে খেলছি আরেকটা ম্যাচ, জিতলে জিতবো, হারলে হারবো। এই জিনিসটাই কিন্তু যদি আমাদের সময়ে, মানে আমাদের অন্যান্য তারকাদের ক্ষেত্রে হতো, ফর এক্সাম্পল বিরাট বা রোহিতের ক্ষেত্রে, তাহলে কে বলতে পারে আহমেদাবাদের ওরা ফাইনালে হতো, আর আবার খেলতো এবং ভারতের চান্স হতো আরো বেশি হতো। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, সেই অবস্থাতে বিরাট কোহলি, রোহিত শর্মাকে বাদ দিয়ে ভারত জিততে চাইছে। গৌতম গম্ভীর তারকা প্রথা বা স্টার সিস্টেমের একটা অবসান ঘটাতে চাইছেন, খুব সত্যি কথা। কিন্তু একটা জিনিস আমি জিজ্ঞেস করবো জিতাজি, সেটা হচ্ছে স্টারদের কি এখন একটাই অভাব হয়ে ভারতীয় দল দরকার নেই? দেখো, দরকার নেই তা তো না, মানে টি-20 থেকে তো, ওই ফরম্যাট থেকে, ইন্টারন্যাশনাল ফরম্যাট থেকে তো ওরাই রিটায়ার করেছে। হয়তো ওরা জানতো তরুণদের সুযোগ দেওয়ার সময় হয়ে গেছে, এবং সেটা যেটা ভুল জানতো না প্রমাণ তো হয়ে গেল। ফাইনালে উঠেছো মানে আর একটা স্টেপ, অ্যাজ গুড অ্যাজ চ্যাম্পিয়ন। হ্যাঁ, একটা তো পার্থক্য থাকবেই, শেষ পর্যন্ত যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে। কিন্তু দেখো, এই নিয়ে 3টে মাত্র দল ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছে। তার মধ্যে ভারত খেললো অ্যাজ দ্য অনলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মানে আগেরবার চ্যাম্পিয়নের পরের বার ফাইনাল কেউ খেলতে পারেনি, না পাকিস্তান না শ্রীলঙ্কা। তারা দুজনেই প্রথমবার রানার্স হয়ে পরের বার ফাইনাল খেলে জিতেছে। সেটা একটা বিশাল বড় ক্রেডিট। এবং তার অনেকটাই ক্রেডিট ধরো কোর গ্রুপ, যেটা 2024-এ ছিল, 2 বছর পরে কোর গ্রুপ সেটাই আছে। স্কাই, হার্দিক, বুমরা, অক্ষর, এরা সবাই তো 2024-এর এক একজন স্টার। হার্দিক এবং প্রত্যেকেই, দুবেও স্কোয়াডে ছিল, বা তোমার এরা সবাই ছিল সেক্ষেত্রে। এবং অভিষেক শর্মা তার পরে পরেই এসে ঢুকেছে, স্যামসং স্কোয়াডে ছিল। অভিষেক শর্মা সম্পর্কে তুমি কথাটা তুললে, অভিষেক শর্মাকে কি ফাইনালে দেখতে পাওয়ার আশা আছে? ফাইনালে তো দেখো, গম্ভীর যেরকম চিন্তা ভাবনা করেন, উনি এই অবস্থা আর কোনো ঝুঁকি নেবেন না। ও অভিষেককে খেলাবেই। যদিও অনেকে বলছে অভিষেককে না খেলিয়ে যদি আমরা ঈশানকে দিয়ে ওপেন করাই, এবং আরেকজন এক্সট্রা ব্যাটসম্যান আমরা যদি নিয়ে আসি, সিংকে যদি নিয়ে আসা রিঙ্কু হয়। সিংকে যদি আমরা খেলাই, রিঙ্কু সিং তো 3-এ খেলবে না, রিঙ্কু সিং 6-এ খেলবে। তো ঈশানকে ওপেন করিয়ে তুমি হয় দুবেকে 3-এ বা স্কাইকে 3-এ দিলে, ডেপথ আছে, আমাদের ব্যাটিং এর ডেপথ আছে। কিন্তু উনি করবেন না, আর সেই জায়গাটা রিস্ক নেই। নেবেন না, এবং রিস্ক না নিয়ে তিনি জিততে চাইলেন এই কারণে যে কালকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচের উপর গৌতম গম্ভীরের ভাগ্য অনেকখানি নির্ভরশীল। আমরা অবশ্যই কালকের ম্যাচের দিকে চোখ রাখবো। তবে জিতাজিৎ মুখোপাধ্যায়কে ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।